এই যে মিস্টার, থামেন আপনি। এসব আপনি কি বলছেন? আপনি কার প্রেমে পড়েছেন আর মনটা কারে দিয়ে দিছেন? এই, আর একটু থাকো না আমার কাছে। চলে যাচ্ছ কেন? তোমায় ছাড়া তো আমার একদম সময় কাটে না। তুমি জানো না তুমি আমার একমাত্র জানেমান? হ্যাঁ জানি, আমাকে ছাড়া আপনার সময় কাটে না। দাঁড়ান দেখাচ্ছি মজা। কথাটা বলেই নীলের মা হাতে থাকা জগ থেকে পুরো এক জগ পানি তার মুখের উপর ঢেলে দিল। লাফ মেরে বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে, যাকে ছাড়া থাকতে আপনার মন চায় না, তার কাছেই চলে যান না। উফ মা, তুমি আমার এখানে কখন আসলে? দিলে তো আমার এত সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে। এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করেন। আপনার বাবা অফিসে চলে গেছে, বলেছে আপনাকে অফিস যেতে হবে। কেন? আমি তো বাবাকে বললাম এই কয়দিন আমি অফিস যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, কয়দিন বাসায় থেকে বিশ্রাম করব। তাছাড়া আগামীকাল কিন্তু আমার এক বন্ধুর বিয়ে আছে, আজ তারা হলুদের প্রোগ্রাম, সেখানে আমায় অ্যাটেন্ড করতে হবে। ওইসব কিছু আমি জানি না। তোমার বাবা বলেছে তোমাকে আজ অফিসে যেতে হবে। কথাটা বলে নীলের মা সেখান থেকে চলে যায়। আর নীল বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায়, কারণ তার বাবা যখন তাকে বলেছে অফিসে যাওয়ার কথা, তখন তাকে যেভাবে হোক অফিসে যেতেই হবে। আর বন্ধুর বিয়ে নিয়ে পরে চিন্তা করা যাবে। এই কথা মনে মনে বলতে বলতে নীল ওয়াশরুম থেকে বের হয়। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় নাস্তা করবার জন্য। মা, ও মা, নাস্তা কোথায় আমার? নাস্তা দাও। আমায় কেন বলছো নাস্তা দেওয়ার কথা? এতক্ষণ যার সঙ্গে রোমান্স করলে তাকেই বলো না তোমায় নাস্তা দিতে। আরে বাবা, সে তো আমার স্বপ্নে এসেছিল, আমার বাস্তবে তো আসেনি। যদি বাস্তবে আসতো তাহলে তাকেই বলতাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো না, সেটাই করো। সেই কথাটাই তো কতদিন ধরে বাবাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তো বুঝিয়ে উঠতে পারছি না। এবার একটু তুমি সহযোগিতা করো না, বাবাকে বলো আমার বিয়ে করিয়ে দিতে, তাহলে আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ তাই করব। আর এই নাও তোমার নাস্তা, খেয়ে আমায় উদ্ধার করো। কথাটা বলতে বলতে নীলের মা নীলকে নাস্তার প্লেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর নীল নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে গিয়ে সে তার বাবার কেবিনে যায়। মে আই কাম ইন? ইয়েস, বসো। আমি কাগজটা শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলছি। নীল তার বাবার কেবিনে বসে আছে প্রায় 20 মিনিট ধরে। তার বাবা তখনও ল্যাপটপে কাজ করেই যাচ্ছেন। তখন নীল তার বাবাকে বলে, বাবা, এবার তুমি তোমার কাজটা শেষ করো, আমি তোমাকে কিছু বলতে এসেছি। হ্যাঁ বলো, আমি শুনছি। বাবা, আগামীকাল আমার এক বন্ধুর বিয়ে, আজ তার হলুদের প্রোগ্রাম, আমি সেখানে যাব বলেছি। বলেছিলাম অফিস আসবো না, কিন্তু তারপর আপনাকে, তুমি মাকে বলে এসেছো অফিসে আসতে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু হলুদের প্রোগ্রাম বিকেলে, আর এখন সবেমাত্র সকাল 9টা বাজে। তুমি দুপুরে 1টা পর্যন্ত অফিস করবে, তারপর অফিস থেকে বেরোবে। কথাটা শুনে নীল হতাশ মনে বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে যায় আর অফিসের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতেই দুপুর গড়িয়ে গেল। তখন সে অফিস থেকে বের হয়ে বাসায় চলে যায় আর সেখানে রেডি হয়ে সোজা বন্ধুর বাড়ি। আর সেখানে পৌঁছাতেই শুরু হলো বন্ধুদের দুষ্টুমি। কিরে, বুড়ো তো হয়ে যাচ্ছিস, বিয়ে করবি না নাকি? আমরা তো সবাই বিয়ে করে ফেলছি, তুই শুধু ব্যাচেলর রয়ে গেলি। কি করব দোস্ত, তোরাই বল না। বাবা কি কথা করে বলছে বিয়ে করিয়ে দিতে, বিয়ে করিয়ে দিতে, কিন্তু বাবা তো আমার কথা শুনতে চাইছে না। তুই পারিসও করছিস, বাবাকে কেন বিয়ে করে দিতে হবে? তুই একটা মেয়েকে নিয়ে বিয়ে করে চলে আসতে পারিস না? সেটা যদি আমার দ্বারা হতো তাহলে তো কবেই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসতাম। একটা কাজ কর, দেবদাস তো হতে পারবি, দেবদাস হয়ে থাক সারা জীবন, বিয়ে করে তোর কম্য নয়। কথাটা বলেই তার সব বন্ধুরা একসঙ্গে হু হু করে হাসতে থাকে। আর নীল সেখানে একমাত্র হাসির খোরাক। আপনারাই বলেন না নীল কি করবে? কত করে বলছে তার বাবাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা বলছে ওনার একটা বন্ধুর মেয়ে নাকি আমেরিকা থাকে, সেখান থেকে ফিরলেই তার সঙ্গে বিয়ে দেবে।
তবে কবে ফিরবে সেই মেয়ে সেটা এখনো নীলের অজানা। যাই হোক, এরপর হলুদের প্রোগ্রাম শুরু হয়। সব বন্ধুরা মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করতে থাকে। এভাবেই কেটে যায় সেদিনের সন্ধ্যা। রাতের বেলা বাসায় ফিরে আসে তার মা। যখন ডিনার টেবিলে সবাইকে রাতের খাবার সার্ভ করছিল, তখন নীল তার মাকে বলে, মা, তোমরা কি আমায় বিয়ে করাবে নাকি করাবে না সেটা বলো। এই, এত বিয়ে বিয়ে করছিস তুই? নিজে একটা বিয়ে করে নিতে পারছিস না? যদি আমি পছন্দ করে নিয়ে আসি তখন তো তোমাদের পছন্দ হবে না, আর এইসব প্যারাময় জিনিস আমি করতেও পারি না। সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, তাই তোমাদের উপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি তোমরা আমাকে বুড়ো করে ছাড়বে। সেটা যখন বুঝতেই পারছো, তখন তুমি সেই বিষয়ে আমার সঙ্গে কথা না বলে তোমার বাবার সঙ্গে কথা বলো না। তোমার বাবা তো সেই কবে থেকে বলেছেন ওনার বন্ধুর মেয়ে বাংলাদেশে আসছেন। হ্যাঁ, এখন তো দেখছি সেটাই করতে হবে। বাবা যদি আমাকে বিয়ে করিয়ে না দেয় তাহলে নিজের বিয়েটা নিজেকেই করে নিতে হবে। কথাটা বলতে বলতে নীল রাতের খাওয়া শুরু করে। আর তখনই তার বাবা সেখানে উপস্থিত হয়। তাই সে তার বাবাকে বলে, বাবা, পড়াশোনা শেষ করলাম, চাকরি করছি, বয়স তো আর কম ভালো না। এখন তো সব বন্ধুবান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করে, তোমরা কেন আমাকে বিয়ে করিয়ে দিচ্ছ না? দেখো, একটা কথা তুমি জানো তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ, তোমার সেই ধৈর্য দেখাতে গিয়ে আমি নিজেকে আইবুড়ো করে ফেলি। দাঁড়াও, আমি আজকেই আমার বন্ধুর সঙ্গে কথা বলে দেখছি। তখন নীল রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার বাবা বেশ কয়েকদিন ধরে শুধু বলছে তার বন্ধু বাংলাদেশে আসবে, কিন্তু আসছেই না। আর এদিকে তার সব বন্ধুরা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করছে। যাই হোক, সেদিন রাতের খাওয়া শেষ করে নীলের বাবা রুমে আসে। আর রুমে এসে মোবাইলটা বের করে তার বন্ধুকে ফোন দেয়। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। তো তোমাদের কি খবর? এই আছে ভালোই। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আমরা আসছি। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছি। আমি তোমাকে এই বিষয়ে কথা বলার জন্য ফোন করেছিলাম। আসলে আমার ছেলেটা ইদানিং কেন যে এত বিয়ের পাগল হয়ে উঠেছে, আমি সেটাই বুঝতে পারছি না। এই যুগের ছেলেমেয়ে বলে কথা, তারা কি আর আমাদের মতো এত ধৈর্যশীল নাকি যে তারা বছরের পর বছর অপেক্ষা করবে? তাদের এখন লাইফ এনজয় করার টাইম। যাই হোক, তুমি আসছো ভালোই হচ্ছে। বাংলাদেশ এসে তারপরে কথা হবে। এরপর তারা দুই বন্ধু মিলে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ফোন রেখে দেয়। আর এদিকে পরের দিন সকালবেলা নীল ঘুম থেকে উঠে বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। বিয়ে বাড়িতে যেতেই আবার শুরু হয় তার বন্ধুর ওইসব ফাজলামি। কিরে দোস্ত, আঙ্কেলকে বলেছিস তোর বিয়ের কথা? নাকি তোর ভাবির একটা ছোট বোন আছে, তার সঙ্গে তোকে সেট করিয়ে দিব? এই শোনো, সবসময় এত ফাজলামো করিস না তো। তুই বিয়ে করতে যাচ্ছিস, যা, আমার মাথাটা খাইস না। ভালো কথা বলছি তো, ভালো লাগছে না? যখন বুড়ো হয়ে যাবি, কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবে না, তখন বুঝবি আমার কথা। আচ্ছা তো ঠিক আছে, চল। ভাবি তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কথাটা বলতে বলতে নীল তার বন্ধু নিলয়কে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে বন্ধুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা অনেক আনন্দ উল্লাস করে এবং কনেকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বন্ধুর বাসর ঘর সাজানোর দায়িত্ব পড়ে নীলের ঘাড়ে। সে বাসর ঘর সাজিয়ে নববরবধূকে সেই ঘরে প্রবেশের জন্য বলে। তখন শুরু হয় আরেক ফাজলামো কাণ্ড। দোস্ত, আজ যদি তুই নিজেও বিয়েটা করে নিতিস, তাহলে হয়তো এভাবে আমার রুমের দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হতো না। এই, তোর কি আমাকে তোর মতো লুচ্চা মনে হয় নাকি যে আমি আমার বন্ধুর বাসর ঘরে কি কথোপকথন হচ্ছে সেই সব লুকিয়ে লুকিয়ে শুনবো? কি আর করবি বল, তোর বউ নেই বলে কথা। একটা চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। আশা করি এখন কিছু করবি না, যাতে নতুন বইয়ের সামনে তোর মার ইজ্জত পাংচার করে দেয়। কথাটা বলে বন্ধুকে কোনো রকমে বাসর ঘরে পাঠিয়ে দেয়া এবং সে নিজের বাড়িতে চলে এলো। এরপর চলে গেল আরো 2-3 দিন। ইতিমধ্যে বন্ধু তার বউকে নিয়ে হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। তাই সে নীলকে আর একটু জ্বালানোর জন্য ফোন করে বলে, দোস্ত, আমরা হানিমুনে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে তোর জন্য, কারণ তোর একটা বউ নেই। তোর বউ থাকলে তুইও যেতে পারতিস আমাদের সঙ্গে। এই হারামজাদা
তোর কি আমাকে জ্বালানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? তুই জানা তোর বউকে নিয়ে আমিও তো বিয়ে করব। তখন তো আর এসব কথা বলতে পারবি না। হ্যাঁ, সেটাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে আমাদের আইবুড়ো বন্ধু নিয়ে আসবে। শোন, তুই বিয়ে করতে করতে না আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, তখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তোর বিয়ের দাওয়াতে যেতে পারবো। হ্যাঁ, সেটাই তো ভালো হবে। অল্প টাকায় 14 গোষ্ঠী শুদ্ধ খেয়ে যেতে পারবি। কথাটা বলতে বলতে প্রচন্ড রেগে গিয়ে নীল ফোনটা কেটে দেয়। আসলে সে করবেই বা কি? পড়াশোনা শেষ করেছে প্রায় 6 বছরের মতো। ইতিমধ্যে বেশ কয়েকবার বাবাকে বলেছে তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই যে আপনারা তো দেখলেনই তার বাবার কথা। যাই হোক, নীল আজ সিদ্ধান্ত নিয়েছে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। তাই রাতের বেলা তার বাবার ঘরে যায় আর বাবাকে বলে, বাবা, তুমি আমায় স্পষ্ট করে বলো, তুমি আমায় বিয়ে করাবে কি করাবে না? আরে বাবা, বিয়ে করাবো না কেন? আমার বন্ধু মনে হয় 2-1 দিনের মধ্যেই তার মেয়েকে নিয়ে বাংলাদেশে আসছে। তারপরে আমরা যাব তাদের সঙ্গে কথা বলতে। কথাটা শুনে নীল নিজের মনটাকে একটু শান্ত করে নিজের করে চলে আসে। এরপর চলে গেল আরও 2 দিন। সেদিন সকালবেলা তার বাবা তাকে নিজের রুমে ডাকে আর তারপর তাকে বলে, আমার বন্ধু গতকাল বাংলাদেশে ফিরে এসেছেন। আজ আমরা যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। কথাটা শুনে নীল এক দৌড় দিয়ে নিজের রুমে চলে আসে আর সঙ্গে সঙ্গে অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়। তারপর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরও যখন তার বাবা আসছিল না, তাই সে তার বাবাকে ডাকতে শুরু করে, বাবা, ও বাবা, তুমি আজ আসবে নাকি? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এখনো কি তোমার রেডি হওয়া শেষ হয়নি নাকি? কথাটা শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বাবা তাকে বলে, তুমি রেডি হয়ে বসে আছো মানে? এটা কোন ধরনের কথা? এখনো বিয়ের পাকা কথাই হয়নি আর তুমি তোমার হবু শ্বশুর বাড়ি চলে যাবে। আমরা তো ভেবেছিলাম আমি আর তোমার মা যাব। একদমই না। আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে আগে আমি দেখব। আমার যদি পছন্দ হয় তারপর বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে, সে তোমার যা ভালো মনে হয়। কথাটা বলতে বলতে নীল তার বাবা মাকে নিয়ে বাড়ি থেকে বের হয় তার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে যায়। বাড়িতে পৌঁছে তার বাবা কলিং বেল চাপ দেয় দরজা খোলার জন্য, আর তখনই মিষ্টি একটা মেয়ে এসে দরজাটা খুলে দেয়। মেয়েটাকে দেখে নীল বলে, ওয়াও, সো সুইট। তুমি আমার বউ হতে যাচ্ছ? আর মিস্টার, এসব আপনি কি বলছেন? আমি আপনার বউ হতে যাব কেন? আপনি আমার বাবার বন্ধুর মেয়ে, তো আপনি তো আমেরিকা থেকে এসেছেন, তাই না? আমি আপনার বাবার বন্ধুর মেয়ে, তবে আপনার বউ নই। আপনার আমার বড় বোনের সঙ্গে বিয়ের কথা চলছে, সে ভিতরে আছে, আপনি তার সাথে কথা বলুন। ও, আই এম সো সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু ভেতরের কোনো ঘর আছে সেটা কি একটু দয়া করে বলে দিবে? আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে আপনার হবু বউ রান্নাঘরেই আছে, কারণ মা তাকে আপনার জন্য একটা স্পেশাল রান্না করতে বলেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলতে বলতে নীল সেখান থেকে সামনের দিকে এগোয় এবং চারিদিকে ভালো করে লক্ষ্য করতে থাকে রান্নাঘর কোন দিকে আছে। অতঃপর সে রান্নাঘরের দিকে যায়, কিন্তু সেখানে কাজ করেছিল কাজের মহিলা। অতঃপর সেখানেই ঘটে বিশাল বড় বিপত্তি। নীল সেখান থেকে দৌড়ে গিয়ে কাজের মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখনই কাজের মেয়ের চিৎকার চেঁচামেচি শুরু হয়। এই যে, কে আপনি? আপনার কি আক্কেল বলতে কোনো কিছুই নেই নাকি? আপনি এভাবে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আরে বউ, তুমি না আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছো, কিন্তু তোমার এরকম কাজের মেয়ের মতো অবস্থা কেন? আজ্ঞে না সাহেব, আমি এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি কে? আমি এ বাড়ির হবু জামাই, যার সঙ্গে এই বাড়ির মেয়ের বিয়ের কথা চলছে। ও, আসলে আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছি। আপনি কোথাও ভুল করেছেন। একটা কাজ করুন, আপনি ওপরে গিয়ে সোজা ছাদে চলে যান। বড় আপা সেইখানে ফোনে তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। কথাটা বলেই নীল একদম দৌড়ে ছাদে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় অসম্ভব সুন্দরী এক রমণী সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে এসে বলতে থাকে, আমি সুন্দর এক ললনার প্রেমে পড়েছি। প্রথম দেখাতেই মনটা তারে দিয়ে দিয়েছি। এই যে মিস্টার, থামেন আপনি। এসব আপনি কি বলছেন? আপনি কার প্রেমে পড়েছেন?
আর মনটা কারে দিয়ে দিছেন? কেন, আমার সামনে তো শুধুমাত্র একজনই দাঁড়িয়ে আছে, আর সেটা তুমি। তোমাকে তো আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমি কে, কি আমার পরিচয়, কোনো কিছু না জেনেই আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, মনটা দিয়ে ফেলেছেন। এগুলো কোন ধরনের কথা? আপনি তো আমার বাবার বন্ধুর মেয়ে, যে আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আপনার মন দেওয়া নেওয়ার কি সম্পর্ক? আমি তো সেটাই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। তার কারণ আপনার বাবা আর আমার বাবা অনেক দিন ধরেই ঠিক করে রেখেছেন আপনার সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আর আপনি তো অসম্ভব সুন্দরী, তাই আপনাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আর সেই জন্যই এই কথাটি বললাম। আমাকে দেখে অনেকেই প্রেমে পড়ে, অনেকেই ক্রাশ খায়, তাই বলে কি বিয়ে করতে হবে এমন কথা আছে নাকি? কে কি করে না করে সেই সব কিছু আমি জানি না, আর জানতেও চাই না। কিন্তু আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আপনাকে আমি যে কোনো মূল্যে আমার করে নিতে চাই, দ্যাটস ইট। অতঃপর নীল আরও নানান ধরনের কথা বলতে থাকে নীলাকে ইমপ্রেস করার জন্য। আর ছাদে দাঁড়িয়ে দুজন গল্প করতে থাকে। এভাবে চলে গেল প্রায় 1 ঘন্টার বেশি সময়। ইতিমধ্যে ড্রয়িং রুম থেকে তাদের ডাক এসেছে। তো এবার আপনি বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আই মিন, আমাদের যে বিয়ের কথাবার্তা চলছে, সেখানে আপনি কি বলবেন? আগে নিচে চলুন, গিয়ে দেখে নিচের কি অবস্থা, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কিন্তু দেখুন, আমি আমার কথা বলে দিচ্ছি, আবার কিন্তু আপনাকেই চাই, যে কোনো মূল্যেই হোক। কারণ আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। যেভাবেই হোক আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি খুব ভালো করে জানেন যে আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি, তাই আপনার মতো এইভাবেই হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কথাগুলো বলতে বলতে নীল আর নীলা দুজনে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় এবং এখানে এসে তারা জানতে পারে কি ব্যাপার, তোমরা দুজনে তো অনেকক্ষণ ধরে কথা বলেছিলে, এবার কি সিদ্ধান্ত নিয়েছো সেটাই আমাদের জানাও। তখন নীল তো এক কথাতেই নীলাকে বিয়ে করবে বলে জানায়, কিন্তু নীলা বলে, আমি কিছুদিন সময় নিতে চাই। আমি আগে নিজস্বভাবে এই ছেলের সম্পর্কে খোঁজ খবর নিতে চাই, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করব বলে ভেবেছি। দেখো মা, আমার ছেলে যথেষ্ট ভালো, তুমি নির্দ্বিধায় আমার ছেলেকে বিয়ে করতে পারো। দেখুন, আপনি আমার বাবার বন্ধু, আমার বাবার মুখ থেকে যতটুকু শুনেছি আপনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তারপরও আপনার ছেলেকে যেহেতু আমি আমার জীবনসঙ্গী বানাতে চলেছি, তাই আপনার ছেলের সম্পর্কে আমি একটু খোঁজ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু নীল তো সেই সময়টা দিতে নারাজ। সে বিয়ে করবেই, আর সেটা যত দ্রুত সম্ভব। তাই সে বলে, দেখুন, আমি জানি না আমার মতো সহজ সরল প্রেমময় একটা ছেলেকে দেখেও কেন আপনার মন গলছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যত ইচ্ছে আমার খোঁজ নিন, কিন্তু আমি আপনাকে বিয়ে করবই, আর বিয়ের আগ পর্যন্ত আমি এখানেই থাকব। নীলের কাছ থেকে এমন কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় এবং নীলের বাবা তাকে বলে, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এমন ধরনের কথা কেন বলছো? বিয়ের আগে কেউ নিজের শ্বশুরবাড়িতে থাকে? তখনই পাশ দেখে নীলের হবু শালিকা বলে ওঠে, আসলে বিষয়টা হলো আমার দুলাভাইয়ের বিয়ের জন্য এতটাই উতলা হয়ে পড়েছেন যে বউকে ছাড়া উনি এই মুহূর্তে চোখে অন্য কিছুই দেখতে পাচ্ছেন না। একদমই শালিকা, তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো, কিন্তু অন্য কেউ তো আমার মনের কথাটা কোনোভাবেই বুঝতে চাইছে না। বলো আমি কি করি? তখন নীলের হবু শালিকা মজার ছলে বলে ওঠে সেখানেই থেকে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা নীলকে বিয়েটা না করায়। এই কথাটা শুনে নীল বলে, হ্যাঁ শালিকা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এখানেই থেকে যাব যতক্ষণ পর্যন্ত আমাকে বিয়ে করানো না হয়। এই যে মিস্টার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি বিয়ে করব কিনা সেটার আদৌ কোনো ঠিক ঠিকানা নেই, আর আপনি বলছেন আপনি এখানে থেকে যাবেন? তোমার সিদ্ধান্ত উপর অমত থাকতে পারে, কিন্তু আমার তো সিদ্ধান্তের উপর কোনো অমত নেই। আমি তো তোমাকে বিয়ে করব বলে ঠিক করেছি, তাহলে এখানে মাথা খারাপের কি আছে? তখন এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হতে থাকে, কিন্তু নীল যেটা সিদ্ধান্ত নিয়েছে সে এটাই করবে। সে বিয়ে না করে কোনোভাবে এখান থেকে এক পাও নড়বে না, কারণ ইতিমধ্যে বন্ধু মহলে তাকে এটা নিয়ে অনেক হাসির খোরাক হতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে সে
এত সুন্দরী বউ পেয়ে কোনোভাবেই হাতছাড়া করবে না। তাই সে তার বাবাকে বলে, বাবা, তোমার ইচ্ছে থাকে তুমি আমাকে বিয়ে করাতে পারো, আর ইচ্ছে না থাকলে বিয়ে নাই করাতে পারো, কিন্তু আমি একটা কথা তোমায় স্পষ্ট করে দিচ্ছি, আমি বিয়ে না করে এখান থেকে যাচ্ছি না। আরে বাবা, তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। বয়স তোমার দিন দিন বেড়েই যাচ্ছে। এরপর কি কোনো মেয়ে আমায় বিয়ে করবে বলে তোমার ধারণা? কিন্তু আপনার এইসব কর্মকাণ্ডের পর আপনাকে কোনো মেয়ে বিয়ে করবে কিনা সেটাই আমার সন্দেহ। অন্য কোনো মেয়ের বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুমি বিয়ে করলেই চলবে, কারণ তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। তখন উপস্থিত সবাই মিলে নীলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নীল তার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে কারো কোনো কথাই শুনবে না। তাকে বিয়ে না করানো পর্যন্ত সে এখান থেকে যাবেই না। অন্যদিকে নীলাও সিদ্ধান্ত নিয়েছে সে জেনে শুনে অতঃপর বিয়ে করবে, অচেনা অজানা কাউকে বিয়ে করবে না। দুজনেরই এমন দ্বারা কথা শুনে দুই পরিবারের সবাই পড়ে গেল মহা চিন্তায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলার বাবা বলে, আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর ছেলেকে আমার এখানে নিশ্চিন্তে রেখে যা, তারপর দেখছি বিষয়টা কি হয়। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এতদিন বন্ধুত্ব আমাদের, এখানে তোর ছেলে কোনো অমর্যাদা হবে না, এটা তুই নিশ্চিত থাক। অতপর নীলের বাবা সেখান থেকে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যেতে নীলের মা বলে, কি ব্যাপার, বাড়ি থেকে বের হলে দুজন আর ফিরে এলে একা? তো আমি কি করব সেটা তুমি আমাকে বলো না। তোমার ছেলেকে তো একদম বিয়ের জন্য পাগল বানিয়ে ছেড়ে দিয়েছো। সে এখন বিয়ে না করে আসবেই না। আর অন্যদিকে মেয়ে তার বিষয়ে কোনো খোঁজখবর না নিয়ে বিয়ে করবে না। এই জন্য তো আমি আগেই তোমাকে বলেছিলাম ছেলেকে বিয়ে করাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। কথাটা বলতে বলতে নীলের বাবা সেখান থেকে চলে যায়, কারণ উনি খুব ভালো করে জানেন এখানে থাকলে একটার পর একটা কথা হতেই থাকবে। তাই এইসব কথার প্যাচাল না পেড়ে এখান থেকে চলে যাওয়াই অনেক ভালো। অন্যদিকে দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। নীল নীলাদের বাড়ির ড্রয়িং রুমে বসে বসে তার একমাত্র হবু শালিকার সঙ্গে গল্প করছে। তখনই নীলা সেখানে এসে উপস্থিত হয়। এটা দেখতে পেয়ে নীলা বলে, মানে আপনি এখানে থেকেই গেলেন তাই না? তোমার জন্যই থেকে গেলাম, আর তুমি এই কথা বলছো, এটা কি মেনে নেওয়া যায়? আমি আপনাকে বলেছি নাকি এখানে থেকে যাওয়ার জন্য? তোমার ভালোবাসা আমাকে বলেছে তোমাকে নিয়ে তারপর এখান থেকে বিদায় হবার জন্য। এই যে দেখুন, এই সব কিছু আমার পছন্দ নয়। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো, এসব ফাজলামো মার্কা কথাবার্তা আপনি আমার সঙ্গে বলবেন না। বিয়েটা করছো তো আমায়? সিদ্ধান্ত নেয়নি এখনো, সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো। কথাটা বলতে বলতে নীলা সেখান থেকে চলে যায়। অপরদিকে নীল সেখানে বসে বসে তার শালিকার সঙ্গে গল্প করতে থাকে। ইতিমধ্যে শালি দুলাভাই বেশ ভালো একটা গল্পের আসর জমিয়ে বসেছে। আর তখনই নীলার মা এসে সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয় এবং সবাই ডিনার টেবিলে জয়েন করে। খাওয়া শেষ হতে না হতে নীল বলে, আমি কিন্তু আমার বউয়ের সঙ্গে ঘুমাবো। অনেক বছর কেটে গেছে, বউয়ের সঙ্গে ঘুমানো হয় না। এই যে মিস্টার, আর ইউ সিরিয়াসলি ম্যাড? কথাটা শুনে নীল একটু হেসে ফেলে এবং তারপর বলে, আরে বউ, আমি পাগল হতে যাব কেন? আর যদি পাগল হয়েও থাকি সেটা তোমার রূপে হয়েছি। তুমি এতটাই সুন্দর যে তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তার জন্য এখন তুমি আমাকে পাগল বলো আর যাই কিছু বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে আমি আপনাকে সেই কথা বলতে যাব কেন? আপনি যে বললেন আপনি আমার সঙ্গে ঘুমাবেন, সেই দুঃসাহস থেকে বলেছি। কেন? আমি তো আমার বউয়ের সঙ্গে ঘুমাবো বলেছি, শালিকার সঙ্গে ঘুমাবো তো বলিনি। এই কথাটা শুনেই পাশ থেকে নিশি একটু দুষ্টুমি হাসি হেসে বলে ফেলে, দুলাভাই, চলুন একটা কাজ করি, আপনি মাঝখানে শোবেন আর দুই পাশে আমরা দুই বোন। নিশির এমন কথা শুনে নীলা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর নিশিকে বলে, বাদরামি করার জায়গা পাস না তুই, তাই না? দুটো বাদর এখন একসঙ্গে হয়ে গেছিস বলে তোদের জোর বেড়ে গেছে। এই কথা শুনে নীল বলে, বউ, তুমি আমাকে আর যাই কিছু বলো না কেন বাদর বলো না, কারণ বাদররা গাছে উঠতে পারে, লাফাতে পারে, কিন্তু আমি আমার জীবনে কোনোদিন গাছে উঠি নাই। আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। তুমি আমাকে কোন আযাবের মধ্যে এনে ফেলে দিলা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে এখনই তুমি আজাবের কি দেখলা? যখন তোমাকে আমি আমার ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে শুরু করব, তখনই তুমি বুঝতে পারবে আমি কি জিনিস। এই, আপনি একটা কাজ করুন,
আমি আমাদের ড্রাইভারকে বলে দিচ্ছি, আপনার খাওয়া শেষ হলে আপনি বাড়ি ফিরে যান। ড্রাইভার আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আরে বউ, এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে ছাড়া বাড়ি যাচ্ছি না। চলো না তুমি আর আমি কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। তখন নীল আর কোনো কথা না বলে রাগে খটখট করতে করতে খাবার শেষ না করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। এটা থেকে নীল তার ছোট শালিকাকে বলে, শালিকা, তোমার বোনের রুমটা কোন দিকে আমায় একটু দেখিয়ে দাও। আমি নিজের হাতে তোমার বোনকে খাইয়ে দিতে চাই। আমি আপনাকে আমার আপুর রুম দেখিয়ে দিতে পারি, কিন্তু তারপরে কি হবে সেটা কিন্তু আমি জানি না। ওসব নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু বলে দাও রুমটা কোন দিকে। অতঃপর নিশি নীলকে নীলার রুমটা দেখিয়ে দেয়। আর নীল সেখান থেকে খাবারের প্লেট নিয়ে একদম সোজা নীলার রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় নীলা বিছানার উপর গাল ফুলিয়ে বসে আছে। সেটা দেখে নীল বলে, আরে বউ, রাগে তো গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে আছে। আমার তো মন চাইছে এক্ষুনি একটু আদর করে কামড়ে দেই। এই ফাজিলের হাড্ডি, আপনি যাবেন এখান থেকে? আরে রাগলে তো তোমায় দারুণ লাগে। আমার তো মন চাইছে এক্ষুনি তোমায় জোর করে ধরে একটু আদর করে দেই। এই কথা শুনে নীলার আরো রাগ ওঠে, কিন্তু তারপরও সে নিজেকে সংযত রেখে নীলকে বলে, এই যে মিস্টার, শোনেন, আপনি আমার রুমে কেন এসেছেন সেটা বলেন। আমি আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি এখান থেকে যান আর আমায় উদ্ধার করুন। তোমাকে উদ্ধার করব বলেই তো আমি এখানে এসেছি, কারণ তুমি তো রাতের খাবার না খেয়ে চলে এসেছো, আর রাতের খাবার না খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। দেখুন, আমি একদমই ঠিক আছি। আপনি এখান থেকে যান, তা না হলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আর মেজাজ খারাপ বলে আমি কি করি তার কিন্তু কোনো ঠিক নেই। চাইলে আমাকে আদর করতে পারো, আই ডোন্ট মাইন্ড। এই কথাটা শুনে নীলার মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে পারছে না, তাই চেঁচাতে শুরু করে। বাবা, ও বাবা, কোথায় তুমি? একবার আমার রুমে এসো। নীলার রুমে এমন চেঁচামেচির আওয়াজ শুনে নীলার বাবা কিছুটা আন্দাজ করতে পেরেছিল ওখানে কি হচ্ছে, তাই তিনি চুপচাপ নিজের রুমে বসেছিলেন। কিন্তু যতই সময় যাচ্ছে নীলার চেঁচামেচি যেন বেড়েই চলেছে, তাই তিনি আর বসে না থেকে নীলার রুমের দিকে অগ্রসর হয়। কি ব্যাপার নীল, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি? এই গডফাদারটাকে আমার রুম থেকে বের হয়ে যেতে বল। আমি একে আর সহ্য করতে পারছি না। কি ব্যাপার নীল, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি? না শ্বশুরমশাই, সেরকম কিছুই হয়নি। আসলে আমার বউ রাগ করে না খেয়ে চলে এসেছে, তাই আমি আমার বউকে রাতের খাবারটা খাওয়াতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তোমরা খাবারটা খেয়ে নাও। কথাটা বলতে বলতে নীলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীলার বাবা সেখান থেকে চলে যায়। আর অপরদিকে নীলা আরো বেশি রেগে গিয়ে তার ড্রেসিং টেবিলের সামনে থাকা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে। সেটা দেখে নীল বলে, রাগলে তোমাকে দারুণ লাগে, এই কথাটা বলেছি বলে কি তুমি আরও বেশি রাগ দেখাচ্ছ নাকি, যাতে আমি বারবার তোমার প্রেমে পড়ি? আপনি আমার রুম থেকে যাবেন নাকি যাবেন না, আমি শুধু এটাই জানতে চাইছি। কথাটা বলা শেষ করার আগেই নীলা তার মুখের সামনে একটা খাবারের লোকমা দেখতে পায়। সেটা দেখে সে নীলের দিকে তাকায়। তখন নীল বলে, জান পাখি, আমার খাবারের সঙ্গে রাগ করতে হয় না। তুমি খাবারের সঙ্গে রাগ না করে দয়া করে খাবারটা খেয়ে নাও প্লিজ। আমি খাবো না, কি করবেন আপনি? কথাটা বলতে গিয়ে নীলা যেই না মুখটা খুলল, অমনি নীল তার মুখের ভেতর খাবারের লোকমাটা পুরে দিল আর বলতে থাকলো, তোমার আমাকে যা কিছু বলার আছে তা সব পরে বলে নিও, এখন খাবারটা খেয়ে নাও। দেখো, খাবারের উপর রাগ দেখানো কিন্তু আমার একদমই পছন্দ নয়। আর আমি আশা করব আমি যেই জিনিসগুলো পছন্দ করি না সেগুলো তুমি করবে না। তখন নীলা আর কোনো কথা বলে না, চুপচাপ খাবারটা খেয়ে নিল। দেখতে দেখতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। দুজনেই খাওয়া দাওয়া শেষ করে খাটের উপর বসে আছে, কেউ কি কোনো কথা বলছে না। তখন নীল বলে, শোনো, একটা কথা বলি, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আজ তোমার রুমে ঘুমাবো, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই ভাবতে পারছি না। আপনি ভাবলেন কি করে যে অবিবাহিত একটা মেয়ে হয়ে আপনার সঙ্গে একই রুমে ঘুমাবো? আমরা তো বিয়ে করছি তাই না? তাছাড়া অনেক দিন তো হয়ে গেল একা একা ঘুমাচ্ছি, এখন আর কত একা একা ঘুমাবো? আমারও তো মন চায় বউ নিয়ে ঘুমাতে, তাই না? শুনুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি এখান থেকে চলে যান, গেস্ট রুমে গিয়ে ঘুমান। না রে বাবা, আমি পারবো না গেস্ট রুমে গিয়ে ঘুমাতে, আমি এখানেই শুয়ে পড়ছি। কথাটা বলতে না বলতে নীল সোফায় গিয়ে শুয়ে পড়ল। এটা দেখে নীলা বলে,
তার মানে আপনি আমার রুম থেকে বের হবেন না, এটাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিজেই এই রুম থেকে চলে যাচ্ছি। কথাটা বলতে বলতে নীলার রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীল সেটা করতে না দিয়ে পিছন থেকে নীলার হাত ধরে টান দিয়ে একদম নিজের বুকের ওপর টেনে নেয়। আরে বউ, যাচ্ছ কোথায়? আমি এখানে একা একা ঘুমাবো আর তুমি আমাকে ফেলে চলে যাবে, এটা হয় নাকি? তো আপনার কি মনে হয় বিয়ের আগে আমি আপনার সঙ্গে বাসর করব? সে তোমার ইচ্ছে থাকলে করতে পারো, কিন্তু আমার সেরকম কোনো কুমতলব নেই। কথাটা বলতে বলতে নীল তার হাত দুটো নীলার কোমরের কাছে রেখে হালকা করে নিজের দিকে একটু টান দিয়ে বলে, তুমি চাইলে আমার সমস্ত ভালোবাসা আজই তোমায় উজাড় করে দিতে পারি। ছেড়ে দেন আমায়, ছাড়ুন বলছি। এইসব কিন্তু একদমই ঠিক হচ্ছে না, আমি কিন্তু চেঁচামেচি শুরু করব বলে দিলাম। কোনো লাভ হবে না মাই ডিয়ার, কারণ আমি তোমার রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে রেখেছি। তো চেঁচামেচি করো না কেন, এখানে কেউ আসতে পারবে না আমাকে বাধা দিতে। আসলে আপনি চাইছেনটা কি বলেন তো? কালকে তোমার আর আমার বিয়ে, সেটা এখন তুমি তোমার বাবার কাছে গিয়ে বলবে, আর যেভাবেই হোক কালকের মধ্যেই তোমার আর আমার বিয়ের বন্দোবস্ত করবে। আর যদি আমি এই কাজটা না করি তাহলে আপনি কি করবেন? এক্ষুনি তোমাকে এখান থেকে তুলে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে নিব, আর নয়তো বিয়ের আগেই বাসর করব। বলেই নীল নীলাকে আরেকটু কাছে টেনে নেয় আর নীলার ঠোঁটে তার হাতের আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করে বলে, তো মাই ডিয়ার, কি চিন্তা করলে? বিয়ের আগে বাসর করবে নাকি বিয়ের পরে? নীলা মনে মনে ভাবছে সে মহা ঝামেলায় পড়ে গেছে। এখন যেভাবে ওকে ঝামেলা থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরও সে কোনো কুলকিনারা খুঁজে পেল না। তাই সে নীলকে বলে, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি, যদি আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ বলো? তুমি আমাকে যাই করতে বলবে আমি তাই করব, কিন্তু বিনিময়ে তোমাকে আমি বিয়ে করতে চাই। নীলা মনে মনে বলতে থাকে, আগে বেঁচে তো ফের, তারপর না হয় আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করো। এই কথাটা মনে মনে বলতে বলতে সে নীলকে বলে, আমাদের বাসায় ঢুকবার সময় আপনি বাগানের পাশে নিশ্চয়ই একটা বড় সুইমিং পুল দেখতে পেয়েছেন, তাই না? হ্যাঁ, সেটা দেখতে পেয়েছি। আর তোমাকে একটা কথা বলার আছে, সেটা হলো আমি কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারি। সেসব আপনার থেকে জানতে চাই না, যেটা বলতে চাই আপনি এখন রাত 12টা বাজে, ভোর 5টা পর্যন্ত এই পানিতে দাঁড়িয়ে থাকতে হবে। এইটা কোনো কাজ হলো? আমি এক কথায় রাজি। এমন পাগল সত্যি দুনিয়ায় মেলা ভার। নীল কিভাবে এই শীতের রাতে নীলার কথায় রাজি হয়ে গেল সে সুইমিং পুলের পানিতে সে ভোর 5টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এরপর তাকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই তো সন্দেহ। আর বিয়ে তো অনেক দূরের কথা। নীল রুম থেকে বের হয়ে সোজা বাগানের সুইমিং পুলে চলে যায়, আর তখনই পানিতে নেমে পড়ে আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমি জানি না আজ আমার সঙ্গে কি হতে চলেছে, কিন্তু তার বিনিময়ে আমি নীলাকে বিয়ে করতে চাই। এই কথাটা নিজের রুম থেকে নীলা শুনছিল। তখনই সে বের হয়ে ব্যালকনিতে আসে আর নীলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুমি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকো। মানুষ তো ভালোবাসার জন্য কত কিছুই করে, তুমি না হয় এইটুকু করলে। ঠিক আছে জানেমান, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। কথাটা বলতে বলতে নীলা রুমে চলে যায় আর শুয়ে ঘুমিয়ে পড়ে। তারপর আর কোনো কিছু মনে ছিল না। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন সে ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। চেঁচামেচির আওয়াজ শুনতে শুনতে এসে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হয়। সেখানে গিয়ে এসে দেখতে পায় সবাই নীলকে ঘিরে দাঁড়িয়ে আছে। সেখানে পৌঁছানো মাত্রই তার ছোট বোন তাকে বলে, আপু, তুই মানুষ নাকি অন্য কিছু? আমি এটাই বুঝতে পারছি না, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে তুই এই কাজটা কিভাবে করলি? আমি আবার কি করলাম? একবার দুলাভাইয়ের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস। এরপর তুই বলছিস তুই কি করেছিস? তোর এই কথাটা বলতে লজ্জা করছে না? আমার লজ্জা করবে কেন? সে তো বলেছিল সে তার ভালোবাসার প্রমাণ দিতে যা ইচ্ছা তাই করতে প্রস্তুত। আমি তো তাই তাকে একটা কাজ করতে বলেছি। এখানে আমার দোষটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন নিশি সহ পরিবারের সবাই নীলাকে অনেক বকাবকি করতে থাকে। আর এটা দেখে নীল কোনো রকমে নিজেকে সামলে বলতে থাকে, প্লিজ আপনারা কেউ নীলাকে কোনো কিছু বলবেন না, এখানে নীলার কোনো দোষ নেই, যা দোষ সম্পূর্ণ আমার। দুলাভাই, আপনি প্লিজ এভাবে বলবেন না। আপনি তাকে ভালোবেসে ফেলেছেন বলে আপনাকে এইভাবে ব্যবহার করতে পারে না। তার যদি আপনাকে এতই অপছন্দ তাহলে সে সরাসরি বলে দিতে পারতো। সে বিয়ে না করলে আমি তো আছি, আমি আপনাকে বিয়েটা করে নিতাম। তখন নীলা আর কোনো কথাই বলছে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যা বলছে সেগুলো শুনছে। অন্যদিকে পরিবারের সবাই তাকে দোষারোপ করে কথা বলছে, একটার পর একটা কথা বলেই যাচ্ছে। সেটা দেখে নীলা বলে,
ঠিক আছে, আমি ছেলেটাকে বিয়ে করতে রাজি। তোমরা আজকেই বিয়ের আয়োজন করো। এই তো লক্ষ্মী বউ আমার পথে আইছে। কথাটা বলে নীল সেখান থেকে উঠে দাঁড়িয়ে পরিবারের সবার সামনে নীলাকে জড়িয়ে ধরে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, এটা যদি তুমি আগেই বলে দিতা তাহলে তো আর এই শীতের মধ্যে সারা রাত আমাকে পানিতে দাঁড়িয়ে কাটাতে হতো না। তা দুলাভাই, বিয়ে তো ফাইনাল হয়ে গেল, এবার বিয়ের কেনাকাটা তো করতে হবে। সেই বিষয়ে কোনো চিন্তা করেছেন নাকি? সেসব নিয়ে তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে নিয়ে একটু পরেই বিয়ের শপিং করতে বেরোবো। কিন্তু তারপর যদি আবার আমাকে বিয়ে করতে মন চায়? কথাটা বলে নিশি একটা দুষ্টুমার্কা হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়, আর অপরদিকে বাড়ির সবাইও সেখান থেকে চলে যায়। সেখানে রয়ে যায় শুধু নীল আর নীলা। সবাই চলে যাওয়ার পর নীলা নীলকে বলতে থাকে, তুমি এরকম পাগলামি কেন করলে? এই শীতের রাতে কেউ এতক্ষণ পানির মধ্যে দাঁড়িয়ে থাকে? যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত? কি আর হবে, আর যদি হবার থাকতো তাহলে হতো। আমি ওসব কিছু নিয়ে চিন্তা করি না, কারণ আমি কি এমন দোষ করেছি জীবনে? শুধুমাত্র একটা বিয়েই তো করতে চেয়েছি, সেটা নিয়ে সবার এত আপত্তি। ঠিক আছে জনাব, এখন তার কোনো সমস্যা নেই। এখন তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। তাহলে আপনি আমায় কথা দিন আর কখনো এমন পাগলামি করবেন না। ঠিক আছে বউ, কোনো সমস্যা নেই। এই যে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম আর কখনো এমন পাগলামি করব না। তবে একটা কথা, আরেকবার তোমায় একটু জড়িয়ে ধরি। ন্যাকা, বিয়ে যেহেতু করছি তাহলে জড়িয়ে ধরলে সমস্যাটা কোথায়? অতঃপর নীল আর নীলা দুজনে তাদের প্রেমের গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে যায়। নিশিকে নিয়ে নীল চলে যায় বিয়ের শপিং করতে, আর তার বাবা মাকে চলে আসতে বলে। বিকেল 3টা বাজতে না বাজতে নীলের বাবা মা সেখানে চলে আসে, আর তাদের বিয়ের কেনাকাটাও শেষ হয়ে যায়। আর দেখতে দেখতে তাদের বিয়ের কাজটা সম্পন্ন হয়। কোনো রকমে বিয়ের কাজটা শেষ হতে না হতেই নীল বলে, বাবা, বিয়ে তো হয়ে গেল, চলো বউ নিয়ে বাড়িতে চলে যাই। আরে বিয়ের তো আরও রিচুয়াল বাকি আছে, সেগুলো আগে সম্পূর্ণ হতে দে। বিয়ে যখন করেছিস বউ নিয়ে বাড়িতে তো আসবি। বাবার কতক্ষণ লাগবে? আমি তো আর থাকতে পারছি না, আমার তো মন চাইছে এক্ষুনি বউকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। নীল, আস্তে কথা বলো, এখানে অনেকেই রয়েছে, তারা এসব কিছু শুনে হাসাহাসি করবে। যার যা ইচ্ছা হয় সে তাই করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এক্ষুনি তোমাকে নিয়ে এখান থেকে পালাবো। কথাটা বলতে বলতে নীল সেখান থেকে নীলাকে নিয়ে সবার চোখের আড়াল দিয়ে বাইরে চলে আসে, আর গাড়িতে উঠে বসে। এসে তার মাকে ফোন দেয়। ওমা, কোথায় তুমি? তাড়াতাড়ি গাড়ির কাছে আসো। আমি তো বাড়ির ভিতরেই আছি, কিন্তু গাড়ির কাছে কেন আসতে যাব? এখনো তো বিয়ের কিছু রিচুয়াল বাকি আছে, সেগুলো আগে শেষ হোক। আর কোনো রিচুয়াল করতে হবে না, আমি তোমার বৌমাকে নিয়ে চলে এসেছি। এখন শুধু তুমি ওখান থেকে কেটে পড়ো, কারণ শুনেছি নতুন বউকে নাকি। কথাটা শুনে নীলের মা হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে নিজেই নিজের কপাল চাপড়াতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, তুমি কপাল করে আমাকে একটা ছেলে দিয়েছো, এমন ছেলে যেন কারো পেটে না হয়। নীলের মায়ের এমন কাণ্ড থেকে পাশ থেকে নীলের বাবা বলে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার ছেলে বিয়ের আসর থেকে বউ নিয়ে পালিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এতে তো অবাক হওয়ার কি আছে? এটা এটা তো হওয়ারই ছিল। তোমার ছেলে যে পরিমাণ বিয়ের জন্য পাগল হয়েছে, এরপর তোমার ছেলে আর কি করতে পারে? তুমি বাবা হয়ে এমন কথা বলতে পারলে? এখন চলো, তুমি আর আমিও মানে মানে এখান থেকে কেটে পড়ি, তা না হলে বিপদ আসন্ন। কথাটা বলেই নীলের বাবা আর নীলের মা কোনো রকম দেরি না করে সেখান থেকে কেটে পড়ে, আর তাদের ছেলে এবং ছেলের বউকে নিয়ে বাড়িতে চলে আসে। তখনই নীলের বাবা মোবাইলে নীলার বাবার ফোন। কিরে দোস্ত, কোথায় গেছিস? কোথাও তোকে দেখতে পাচ্ছি না কেন? আমরা তো বৌমাকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এই কথা শুনে নীলার বাবা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ সে জীবনে প্রথমবার এমন কোনো বিয়ে দেখেছে যেখানে থেকে বিয়ের কাজ হয়ে যাওয়ার পরও বর তার বউকে নিয়ে পালিয়ে গেছে। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন সেসব কিছু নিয়ে চিন্তা করে কি হবে। বাড়িতে আসতে না আসতে নীল তার মাকে বলে, মা, নতুন নোকে বরণ টরণ কি সব যেন করতে হয়? ওইসব কিছু তুমি করবে নাকি আমি ভিতরে নিয়ে চলে যাব?
আরে বাবা, তুই এত অধৈর্য কেন করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটু দাঁড়া, সবেমাত্র এলাম, আমাকে বাড়িতে ঢুকতে দে। ঠিক আছে, তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করো আর আমার বউকে বরণ করে বাড়িতে তুলে নাও। আমি আর সহ্য করতে পারছি না। নীলের মা তখন আর দেরি না করে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং ছেলের বউকে বরণ করে বাড়িতে তুলে নেয়। বাড়িতে প্রবেশ করা মাত্রই নীল তার বউকে নিয়ে নিজের রুমে চলে যায়। তখন তার বউ তাকে বলে, এই যে, এইদিকে শোনো, কি সমস্যা তোমার? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে বউ আসা মাত্রই সবাই নিয়ে হই হুল্লোড় করে, কিন্তু তুমি সেটা করতে না দিয়ে তুমি আমাকে নিয়ে সোজা তোমার রুমে কেন চলে এসেছো? আইসে বলতে। বউ আমার, তাহলে আমার বউ অন্য কারো ঘরে যাবে কেন? আমার বউ আমার ঘরে আসবে আর আমার সঙ্গেই থাকবে। আল্লাহ, তুমি আমারে কোন পাগলের পাল্লায় ফেলে দিলা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই মানুষটার কি মাথায় সমস্যা নাকি পেটে সমস্যা? ওই কি ব্যাপার? তুমি এভাবে বিড়বিড় করে কি বলতেছো? দেখো, তুমি যাই কিছু বলো না কেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমি আমার মতো করে চলি আর আমার মতোই চলতে পছন্দ করি। হ্যাঁ, তাই করো আর আমায় উদ্ধার করো। কথাটা বলতে বলতে নীলের কাছে তার ওয়াশরুমটা কোন দিকে সেটা জানতে চায়। তখন নীল বলে, কেন, তুমি ড্রেস চেঞ্জ করবে নাকি? ড্রেস চেঞ্জ করলে আমাকে বলো, আমি করিয়ে দিচ্ছি। এই, আপনি নিজেকে কি মনে করছেন সেটা বলুন তো। আমি ড্রেস চেঞ্জ করব সেটার শক্তি কি আমার শরীরে নেই নাকি? হ্যাঁ, আমি বলিনি যে তোমার শরীরে শক্তি নেই, কিন্তু ড্রেস চেঞ্জ করতে তোমার তো কষ্ট হবে। আর আমি থাকতে আমার বউ কেন কষ্ট করবে? তুমি আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিবে কি দিবে না সেটাই বলো। আমি আর কোনো কথা বলতে চাইছি না, শুনতেও চাইছি না। প্লিজ রাঙা টুকটুকে বউ আমার, তুমি এভাবে রেগে যেও না। রেগে গেলে কিন্তু আমার কষ্ট লাগে। তখনই নীলের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। তখনই নীল আবার বলতে থাকে, কি হয়েছিল বউ? ওয়াশরুমে এত দেরি করলে কেন? কোনো সমস্যা হয়েছিল নাকি? এই, তুমি চাইছোটা কি বলো তো? ওয়াশরুমে গেলাম, মাত্র 20 মিনিটও হয়নি। আমি ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আর তুমি বলছো এতক্ষণ ওয়াশরুমে কি করছিলাম? আমি কি খেতে গিয়েছিলাম নাকি? আরে, তুমি সবসময় এভাবে আমাকে রাগ দেখাও কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। অতঃপর নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু সে সেটা না সুযোগ পেল না। তখনই নীলের মা সেখানে এসে উপস্থিত হলো। তখন উনি বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিলে নাকি? না, কথা কাটাকাটি করব কেন? আমার মনে হয় আমার কপালটা অর্ধেকটাই পুড়ে গেছে, আর বাকি অর্ধেকটা হয়তো কয়েকদিনের মধ্যে পুরেই শেষ হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। থাক না মা, সেসব কথা বুঝবার কোনো প্রয়োজন নেই। আপনি মনে হয় কিছু বলতে এসেছিলেন। হ্যাঁ, রাতের খাবারের আয়োজন করা হয়েছে, সবাই নিচে এসো, একসঙ্গে রাতের খাবার খাবো। কথাটা বলতে বলতে নীলের মা সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। আর অপরদিকে নীলকে বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না রাতের খাবার খাওয়ার জন্য নিচে যাবে? হ্যাঁ, চলো যাওয়া যাক। কথাটা বলতে বলতে নীল আর নীলা দুজনেই নিচে চলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। সবাই খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছে। তখনই নীল বলে, বউ, তোমার খাবারটা আমি খাইয়ে দিই কেমন? আচ্ছা, আমার মনে হয় তুমি আমাকে এখনো আপন ভাবতে পারোনি, তাই না? আচ্ছা, আমি তো তোমার বর, আমি খাইয়ে দিলে সমস্যা কি? আরে বাবা, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো হাত আছে, আর এখানে পরিবারের সবাই রয়েছে। আমি আমারটা খেয়ে নিচ্ছি, তুমি তোমারটা খেয়ে নাও। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আগে আমি তোমাকে খাইয়ে দেব, তারপর আমি আমার নিজের খাবার খাবো। তাছাড়া তুমি মাছের কাঁটা বেছে খেতে পারবে না, গলায় কাঁটা বিঁধবে, তখন আমারই কষ্ট হবে। তুমি কি শুরু করেছো আমি সেটাই বুঝতে পারছি না। আমি কি ছোট বাচ্চা নাকি যে মাছের কাঁটা বেছে খেতে পারবো না? হ্যাঁ, বৌমা তো একদম ঠিক কথাই বলেছে। সে এখন যথেষ্ট বড় হয়েছে এবং নিজের খাবারটা নিজেই খেয়ে নিতে পারে। তাই আমার মনে হয় এখানে তোমার আধিক্যতা দেখানোর কোনো কিছুই নেই। বাবা, আমি আর আমার বউয়ের মাঝখানে একদম তুমি আসবে না। আমার বউয়ের গলায় কাঁটা বিঁধলে তোমার কষ্ট হবে না, আমার কষ্ট হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ,
দুনিয়ায় তো তুমি একমাত্র পুরুষ যে কিনা একমাত্র বিয়ে করেছো, আর কোনো পুরুষ তো কোনোদিন বিয়ে করেনি। তাহলে আমরা বুঝবো কি করে সেটা তুমি বলো। তারপর নীলের বাবা আর কোনো কথা না বলে নিজের খাবারটা শেষ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন, কারণ তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এখন ছেলের সামনে থাকলে ওনার এসব আধিক্যতা দেখে মেজাজই খারাপ হয়ে যেতে পারে আর উল্টোপাল্টা কিছু বলতে পারে। এদিকে নীলা নিজের খাবারটা খাওয়ার চেষ্টা করলেও নীল তাকে সেটা করতে দিচ্ছিল না, নিজের হাতে নীলাকে খাইয়ে দিচ্ছিল। এভাবে কোনো ক্রমে খাবারের পালা শেষ হলো। মা, আপনারা সবাই যার যার রুমে চলে যান, আমি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে তারপর আসছি। একদমই না। তুমি এসব কাজ করবে কেন? আমি তোমাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি, চাকরানি নয়। এই, তুমি একদম বেশি কথা বলবে না। এটা এখন থেকে আমার সংসার, তাই আমাকে সবকিছু বুঝে নিতে হবে। আর এটা সামান্য একটা কাজ, তাই আমি এটা করতেই পারি। না, একদমই নয়। তুমি বাড়িতে কোনো কাজ করবে না। আমি প্রয়োজন হলে তোমার জন্য আরও একটা আলাদা কাজের মেয়ে রাখবো। ছেলের এমন কথা শুনে নীলের মা তার ছেলের বউকে বলে, থাক মা, তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। বাড়িতে যা কাজ আছে সব আমি একাই করে নিতে পারবো। তাছাড়া আমাদের বাড়িতে দুটা হেল্পিং হ্যান্ড রয়েছে, তাই কোনো সমস্যা হবে না। তুমি রুমে যাও। কিন্তু মা, আমি বাড়ির বউ, আমার কি কোনো দায়িত্ব নেই? তোমার একমাত্র দায়িত্ব হলো সারাক্ষণ আমার কাছাকাছি থাকা, আমায় ভালোবাসা। আমার কিন্তু একদম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুমি যাবে আমার সামনে থেকে? যাব তোকে তোমার সামনে থেকে নই, তোমাকে নিয়ে একদম রুমে চলে যাব। আর মা, তোমাকে একটা কথা বলার ছিল। আজ তো আমাদের বাসর রাত, তাহলে আমাদের ঘরটা এখনো সাজানো হলো না কেন? সবাই তো বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ডেকোরেশনের লোকের সঙ্গে কথা বলা হয়নি। আমি একটু আগে ফোন করেছি, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর রাত 10টা বাজার আর আগেই তোমার ঘর সাজিয়ে কমপ্লিট করে দেবে। এই কথাটা শোনা মাত্রই নীলের মুখে একরাশ বিরক্তির ছাপ দেখা দেয়। সে যেন কোনো কিছু বলতেও পারছে না আর সহ্য করতেও পারছে না। কি করবে সে নিজেই ভেবে পাচ্ছে না। তাই সে তার মাকে বলে, তোমাদেরকে আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু কোনোদিন হবে না নাকি? আমি সবেমাত্র একটা বিয়ে করলাম, আর তোমরা আমাদের বাসর ঘরটাই সাজাতে ভুলে গেছো। আরে মা তো বললো ডেকোরেশনের লোকদের ফোন করে বলা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে তুমি এইভাবে উত্তেজিত হচ্ছ কেন? তাহলে কি করব আমি? তুমি নিজেই সেটা বলো। জীবনে একটা মাত্র বিয়ে করলাম, আর এখন কি না ঘর সাজানোর জন্য অপেক্ষা করতে হবে, আর ঘর সাজানো হওয়ার পর বাসর করতে যেতে হবে? এটা ভাবা যায়? নীলের এমন পাগলামি আর কথাবার্তা শুনে নীলার মেজাজ একদমই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু সে কি করবে? আজকে প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেছে, এখন তো মেজাজ দেখানো চলবে না। তাই সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে আর নীলকে বলে, প্লিজ তুমি নিজেকে একটু কন্ট্রোল করো। এইভাবে অধৈর্য হয়ে পড়ো না। এইভাবে অধৈর্য হয়ে পড়া কিন্তু আমার একদমই পছন্দ নয়। নীলার কথা নীলের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটা আদৌ বোঝা যাচ্ছে না, কারণ নীল তার মতো করে পাগলামো করেই চলেছে। আর তখনই হঠাৎ নীলের অন্য একটা বুদ্ধি উদয় হলো। সে তার মোবাইলটা বের করে তার বন্ধুদের ফোন করতে শুরু করলো। দোস্ত, বিয়ে তো করে ফেলেছি, বউ নিয়ে বাড়িতে চলে এসেছি। কাল বৌভাতের অনুষ্ঠান, তোরা আসবি কিন্তু। কি বলছিস দোষ? আমাদের চিরকুমার বন্ধু বিয়ে করে ফেলেছে? এটাও ভাবা যায় নাকি? আচ্ছা যাই হোক, তুই কোনো চিন্তা করিস না। তুই যখন বিয়ে করেছিস তখন আমরা নিশ্চয়ই আসবো দাওয়াত খেতে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি তোদের, আমার বউ কিন্তু আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে এবং যথেষ্ট সুন্দরী। তোরা কিন্তু আবার ক্রাশ খেয়ে বসিস না। কি যে বলিস না দোস্ত, তোর বউয়ের উপর আমরা ক্রাশ খেতে যাবো কেন? আর তোর বউয়ের উপর যদি ক্রাশ খাই তাহলে আমাদের বউ আমাদেরকে ঘরে থাকতে দেবে? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, কাল যথাসময়ে চলে আসিস। অতঃপর নীল তার একটার পর একটা বন্ধুকে ফোন করতেই থাকে আর এভাবেই বলতে থাকে। দেখতে দেখতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। এদিকে ডেকোরেশনের লোকদের কাজও শেষ হয়ে গেছে। আর তখনই তার মা সেখানে এসে বলে, এই লিন, তোমার ঘর সাজানোর কাজ শেষ, এবার চাইলে তুমি ঘরে যেতে পারো। বলো কি মা, ঘর সাজানোর কাজ শেষ? ওকেই। কথাটা বলেই নীল আর 1 সেকেন্ডও দেরি না করে নীলাকে সেখান থেকেই পাঁজা কোলে তুলে নেয়
এবং হন্তদন্ত হয়ে নিজের রুমে ছুটে যায়। নীলের এমন ভাব দেখে নীলা বলে, এই, তুমি কি আসলে মানুষ নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে শুরু করে, আমার তো সেটাই জানা নেই। আরে আমি অত কিছু জানি না, আর জানতেও চাই না। তুমি কি জানো আর কি জানতে চাও সেটা আমায় বলো তো। আজ আমাদের বাসর রাত। সারা রাত আমি তোমাকে অনেক আদর করব, সারা রাত গল্প করব, আর না ঘুমিয়ে কাটিয়ে দেব। তোমার মাথায় এইসব কথা কে ঢুকিয়েছে এটা আমায় বলো তো। কে আবার ঢুকাবে? আমার বন্ধুরা আছে না, তারা তো সবাই বিয়ে করেছে, অনেক দিন হয়েছে, সবারই তো 2-1টা করে বাচ্চা কাচ্চা আছে। কিন্তু আমি তো বিয়েটাই করতে পারলাম না, তাই আমার বন্ধুরা আমাকে এসব শিখিয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধুদের কাছেই চলে যাও, আর বন্ধুদের সঙ্গে এইসব কিছু করিও না। আমাকে দিয়ে এইসব হবে না, আমি খুবই টায়ার্ড, আমাকে ঘুমাতে দাও। আরে বউ আমার, এসব তুমি কি বলতেছো? তখন নীলা নীলের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছিল। এমন সময় নীল আস্তে আস্তে তার পাশে গিয়ে বসে আর তার হাতটা ধরে বলতে থাকে, লক্ষ্মী বউ আমার, দয়া করে তুমি আমার সঙ্গে এরকমটা করো না। দেখো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তুমি যদি আমার সঙ্গে এরকম করো তাহলে আমি কোথায় যাব? তোমার কি যে আমি তোমার সঙ্গে কি রকম ব্যবহার করি যাতে তুমি খুশি হও? আজ তো আমাদের বাসর রাত, তাই না? আমি চাইবো আজ রাত তুমি ঘুমাবে না, সারা রাত আমার সঙ্গে গল্প করবে, আমায় আদর করবে, ভালোবাসা দিবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে একটা কথা বলো তো, এর আগে তুমি কয়জনের আদর ভালোবাসা নিয়েছো? আরে তবা তবা, আস্তাগফিরুল্লাহ, এগুলো তুমি কি বলছো? আমি তো ভাবতেই পারছি না, যেখানে আমি একটা প্রেম পর্যন্ত করলাম না, আর সেখানে তুমি বলছো কয়জনের ভালোবাসা নিয়েছি। এই কথাগুলো তুমি আমাকে বলতে পারলে? না, এই যে তুমি বাসর ঘরে প্রবেশ করার আগেই বউয়ের আদর ভালোবাসা পাওয়ার জন্য একদম উতলা হয়ে উঠেছো, তাই বললাম আর কি। তখন নীল অনেকটা অভিমানী সুর নিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিটা তার রুমের সঙ্গে অ্যাডজাস্ট ছিল, তাই নীলা তার পিছনে পিছনে গিয়ে তার পাশে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার, তুমি বুঝি আমার সঙ্গে রাগ করে এখানে এসে দাঁড়িয়ে আছো? না তো, সেরকমটা কেন হবে? আমি তোমার উপর কেন রাগ করতে যাব? তুমি তো আমার একটা মাত্র বউ, আর বউয়ের উপর কখনো রাগ করা চলে? তাহলে তুমি হঠাৎ করে আমাকে কোনো কিছু না বলে এখানে চলে এলে কেন? আকাশ দেখতে ইচ্ছে হচ্ছিল, তোমাকে বললে তো তুমি আসতে না, তাই আমি একাই আসলাম। এখন দেখা শেষ হয়েছে? তখন নীল বলে, নীলা যদি তার পাশে দাঁড়িয়ে থাকে তাহলে সে আরো কিছুক্ষণ আকাশ দেখবে, কিন্তু নীলা তাকে সেটা করার সুযোগ না দিয়ে বলে, না মহাশয়, সেটা হবে না। আপনি এক্ষুনি আমার সঙ্গে রুমে যাবেন। তখন নীলার কোনো কথা না বলে চুপচাপ নীলার রুমে চলে আসে, কারণ সে চায় না নীলা রেগে যাক। তার ভালোবাসার মানুষটি সব সময় তার সঙ্গে মধুময় ব্যবহার করুক, এটাই তার চাওয়া। তাই সে নীলার সঙ্গে কোনো রকম তর্কে জড়ায় না। নীল রুমে এসে বিছানা পেতে শুয়ে পড়তে চাইছিল, এমন সময় নীলা তাকে বলে, কি ব্যাপার, তুমি ঘুমানোর প্রস্তুতি কেন নিচ্ছ? বাসরাতে বউ যদি তার সঙ্গে রোম্যান্স করার পারমিশন না দেয় তাহলে কি করতে পারি সেটা তুমিই বলো। আচ্ছা, তুমি এত বোকা কেন? কোন হাদিসে লেখা আছে বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তাকে আদর করতে হবে? কোন হাদিসে লেখা আছে কিনা সেটা আমি জানি না, আর সত্যি বলতে জানতেও চাই না, কিন্তু আমি শুধু একটা কথাই জানি, যে আমি আমার বউয়ের ইচ্ছায় বেঁচে তো কোনো কিছুই করতে চাই না। হয়েছে, এবার আর ন্যাকা সাজতে হবে না, একটু কাছে এসো। কথাটা বলেই নীলা নীলের আরো কাছে এসে বসে, আর সে আস্তে আস্তে নীলের হাতটা তার বুকের ওপর রাখে। নীল তখন দেখতে পায় নীলার বুকে একদম ধড়ফড়ানি শুরু হয়ে গেছে, তাই সে নীলাকে বলে, কি ব্যাপার, তোমার কি শ্বাসকষ্টের সমস্যা আছে নাকি? তুমি এত কিছু বোঝো আর এটা বোঝো না? এটাকে শ্বাসকষ্ট বলে না। এই প্রথমবার জীবনে কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেয়েছি তো, তাই একটু এরকম লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও তাই নাকি? তার মানে তুমি আমাকে এটা বোঝাতে চাইছো যে তোমায় যদি বেশি আদর করি তাহলে তোমার ওইসব ঠিক হয়ে যাবে, তাই না? হাদারাম একটা, যেন কোনো কিছুই বোঝো না, ফিটার খায়।
নীল নীলাকে কাছে টেনে নেয় আর তাকে আদর করতে শুরু করে। সে যেই না নীলার কানের কাছে মুখটা নিতে চায় তখনই চোখ পড়ে তার নীলার ঘাড়ের দিকে। নীলার ঘাড়ে ভীষণ সুন্দর একটা তিল। সেটা থেকে নীল বলে, এই নীলা, তোমার ঘাড়ে তো অনেক সুন্দর একটা তিল। হ্যাঁ, ছোটবেলায় যখন আমার মা আমাকে গোসল করিয়ে দিত তখন মা প্রায়ই বলতো আমার গায়ের তিলটা নাকি অনেক সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত সেইটা আমার ঘাড়ে হওয়ার কারণে আজ পর্যন্ত নিজের চোখে দেখতে পারলাম না। হ্যাঁ নীলা, তোমার মা একদম ঠিক কথাই বলতো। এই তিলটা তোমার পুরো ঘাড়টাকে অন্যরকম করে দিয়েছে। কথাটা বলে নীল সেই জায়গাটাতে আলতো করে একটা কিস করে। আর তখনই নীলার পুরো শরীর কেঁপে ওঠে। এটা কি করছো? এইভাবে কেউ কিস করে? আমি পাগল হয়ে যাব তো। আমার মেন্টাল হসপিটালে তোমায় ভর্তি করিয়ে দেব, নো টেনশন। কথাটা বলে নীল আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে। নীল যেই না নীলার ব্লাউজের বোতামগুলো খুলতে যাবে অমনি নীলা বলে ওঠে, এই কি করছো তুমি? তুমি আমার ব্লাউজের বোতাম খুলছো কেন? তো কি করব, কাপড় না করলে তোমায় আদর করব কিভাবে? আর তুমি তোমার বিয়ে করা বউ, তোমার সব কিছু দেখার অধিকার আমার রয়েছে। কিন্তু ঘরের লাইট জ্বালানো, আমার খুব লজ্জা করছে। তুমি যদি বলো তাহলে আমি ঘরের লাইট অফ করে দিতে পারি। আরে না, একদমই নয়। তুমি করে লাইট অফ করার চেষ্টাও করবে না, কারণ অন্ধকার আমি প্রচন্ড ভয় পাই। তাহলে আমি কি করতে পারি তুমি নিজেই সেটা আমাকে বলে দাও না। আমি তোমাকে ভালো জ্বালিয়েও দেখতে পারবো না, অন্ধকারেও রাখতে পারবো না। কি করতে পারি বলো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, লাইট অন থাকুক, কিন্তু অফ করলে আমি ভয় পেয়ে যাব। অতঃপর নীল লাইট অন রেখে নীলাকে আদর করতে শুরু করে। সে নীলার বুকে আলতো করে হাত বুলাতে থাকে আর ঠোঁট সহ সারা শরীরে কিস করতে থাকে। এসব দেখে নীলা বলে, এই কি করছো? ছেড়ে দাও আমায়। ছেড়ে দেবো বলে কি এনেছি নাকি? নীল, আমি তোমার নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি তো আমাকে একদম পাগল বানিয়ে ছেড়ে দিবে দেখছি। এই নীলা, কথা বলো না গো। আমাকে আর একটু আদর করতে দাও, তারপর তোমার সব জ্বালা মিটিয়ে দেব। অতঃপর নীলা আর কোনো কথা না বলে নীলের সঙ্গে রেসপন্স করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুজনেরই সময় আসন্ন হয় এবং তারা ভালোবাসার গভীর সমুদ্রে তলিয়ে যায়। তাদের ভালোবাসার আদান প্রদান শেষ হলে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নীলের মা যখন তাদের দুজনকে নাস্তা করবার জন্য ডাকছিল তখন নীলের ঘুম ভাঙলেও তার একমাত্র দুষ্টু মিষ্টি বউয়ের ঘুম ভাঙছিলই না। তাই নীল নীলাকে একটু আস্তে আস্তে ডাক দেয়। নীলা, এই নীলা, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে, নাস্তা করতে হবে। আরে বাবা, আমায় ডেকো না তো। আমি এখন ঘুম থেকে উঠতে পারবো না, কারণ যখন পড়াশোনা করতাম তখন সকালে ঘুম থেকে উঠার একটা প্রেশার ছিল, আর এখন কিন্তু সেই প্রেশারটা নেই। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে তুমি কি ঘুম থেকে উঠবে না নাকি? নাস্তাটা তো করতে হবে। নাস্তা করে তারপর আবার ঘুমাও। আমি কিংবা পরিবারের কেউ তোমাকে কিছুই বলবে না। আরে বাবা, এত কথা বলার কি আছে? আমি ঘুম থেকে উঠতে পারছি না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমাকে ডাকলে কোনো লাভ হবে না। ঘুম হবে কি হবে না সেটা আমি বুঝে নেব। এই কথাটা নীল মনে মনে বলতে বলতে নীলাকে বিছানা থেকে উঠে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না এই কাজটা করতে। তাই সেই নীলাকে একটু হেলান দিয়ে তার কাঁধের সঙ্গে দাঁড় করানোর চেষ্টা করে। আরে বাবা, বললাম তো এত প্রচেষ্টা করে কোনো লাভ হবে? আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিছানায় শুয়ে শুয়ে সকালের নাস্তা করে নাও, কারণ সময় মতো খাবার না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। কথাটা বলতে বলতে নীল নীলাকে বিছানায় শুয়ে দিয়ে সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। তারপর নিচে গিয়ে দুজনের জন্য নাস্তা নিয়ে উপরে চলে আসতে চাইছিল, এমন সময় তার মা বলল, কি ব্যাপার বৌমা, কোথায়? আমার কলিজার মধ্যেখানে। ধুর, তোর সাথে কথা বলাই অনর্থক। আমি তো এইটাই বললাম যে এত বেলা হয়ে গেল, বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। না, তাহলে তুই দুজনের জন্য নাস্তা নিচ্ছিস কেন? বৌমা ঘুম থেকে উঠুক, তারপর না হয় আমি বৌমার নাস্তাটা গরম করে দিব। আচ্ছা তোমরা কি ভাবো বলো তো? আমি একা একা খেয়ে তারপর এখান থেকে চলে যাব, আর আমার বউটা না খেয়ে কষ্ট করবে? ও মা, আমরা সেই কথা কখন বললাম যে বৌমাকে না খেয়ে কষ্ট করতে হবে? তুই তো নিজেই বললি বৌমা এখনো ঘুম থেকে উঠেনি, তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ,
সে এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু তাই বলে না খেয়ে থাকতে হবে নাকি? সে ঘুমাবে আর আমি তাকে ঘুমের মধ্যেই খাইয়ে দেব? তোর মতো বউ পাগল ছেলে আমি জীবনে দ্বিতীয়টা দেখছি কিনা সন্দেহ আছে। হ্যাঁ, সে তোমার আমাকে যা ইচ্ছে তাই বলো, আমি কোনো কিছুই বলবো না। অতঃপর নীল তার মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নাস্তার প্লেট দুটো নিয়ে রুমে চলে আসে আর নীলাকে আধ ঘুমন্ত অবস্থাতেই নাস্তা খাইয়ে দেয়। এদিকে আজ তাদের বিয়ে রিসেপশনের আয়োজন করা হয়েছে। দুপুর হতে না হতে বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। নীলার যখন ঘুম ভাঙলো তখন দুপুর প্রায় 12:30টার মতো বাজে, আর তখনই তার ছোট বোন নিশির ফোন। হ্যালো মাই ডিয়ার সুইট সিস্টার, হাউ আর ইউ? এই তো আছি ভালোই। তোর কি অবস্থা? আর আজকে রিসেপশনে আসছিস তো? আরে কি যে বলো না, তোমার রিসেপশন আর আমি আসবো না এমনটা হয় নাকি? আছে, কি করেছিলে? দুলাভাই কোথায়? এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তোর দুলাভাই বিছানা গোছাচ্ছে। আরে কি বলছো তুমি? দুপুর হয়ে গেল আর সবেমাত্র তুমি ঘুম থেকে উঠলে? তা আবার বলছো কি না দুলাভাই বিছানা গোছাচ্ছে? এটা হয় নাকি? কেন এত অবাক হওয়ার কি আছে? আমি তো সবসময় এমনটাই চেয়েছিলাম আর এরকমটাই তো পেলাম। তাছাড়া তোরাও তো বলতি আমার এরকম ঘরে বিয়ে না হলে আমি সংসারই করতে পারবো না। কিন্তু তাই বলে 12:30টার সময় তুমি ঘুম থেকে উঠবে? তাও আবার তোমার আজ রিসেপশনের অনুষ্ঠান আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা একটু দুলাভাইকে দাও তো। 1 মিনিট ওয়েট কর, আমি দিচ্ছি। ততক্ষণে নীলের বিছানা গোছানো প্রায় শেষ, তাই নীলা তাকে ডাক দিয়ে বলে, এই নাও, তোমার একমাত্র আদরের শালিকা ফোন করেছে, তার সঙ্গে কথা বলবে। কই দাও দেখি। হ্যালো মাই ডিয়ার সুইট শালিকা, কি অবস্থা? আমার তো আছে কোনো রকম অবস্থা, কিন্তু আপু আজ এত দেরিতে ঘুম থেকে উঠলো কেন? তোমার আপু নাকি এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। তাছাড়া সে তো সকালে নাস্তাটাও নিজে খায়নি। আমি তো তাকে আধ ঘুমন্ত অবস্থায় সকালে নাস্তা খাইয়ে দিয়েছিলাম। ওরে বাবা রে বাবা, এত কেয়ারিং! বউ ঘুম থেকে উঠলে তাকে আধঘুম অবস্থায় নাস্তা খাইয়ে দিতে হবে? তুমি যে কি বলো না শালিকা, আমি আসলেই ভাবতে পারি না আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আর আমার বউকে আমি কেয়ার করব না তো কে করবে বলো শুনি? হ্যাঁ সেটাও তো কথা, আপনার তো 10টা 5টা বউ নাই যে অন্য কেউ কেয়ারিং করবে। আচ্ছা, ওসব কথা বাদ দাও শালিকা, তো আসছো কখন সেটাই বলো। তখন নিশি বলতে থাকে তারা কিছুক্ষণ পরে বাড়ি থেকে রওনা দেবে, কারণ নীলের বাড়ি থেকে তাদের বাড়ি অনেক দূর, যেতে যেতে রিসেপশনের সময় হয়ে যাবে। অতঃপর দুলাভাইয়ের কথা শেষ হলে নীল নীলাকে বলে, ফ্রেশ হয়ে এসো, নাকি আমি তোমায় ফ্রেশ করিয়ে দেব? না মহাশয়, সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি খুব ভালো করেই জানি এখন আমি যখন ফ্রেশ হতে যাব তখন যদি আপনি আমার সামনে থাকেন আর আমাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান, তখন তো আপনার আবার উল্টাপাল্টা কিছু করতে মন চাইবে। কিন্তু আজ তো রিসেপশন আছে, তাই এইসব করা এখন আর চলবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেটাও সঠিক, কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি রুমেই আছি, আমায় ডেকে নিও। অতঃপর নীল নীলাকে তার কাপড় চোপড় দেয়াল সব গুছিয়ে দেয়, আর নীলা এইসব কিছু নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। প্রায় আধা ঘন্টা পরে নীলা ওয়াশরুম থেকে বের হয়, আর তখনই তাদের রুমের দরজার সামনে কারোর গলার আওয়াজ শোনা যায়। এই নীল, দরজাটা খোল, বৌমা ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, এই তো নীলা ফ্রেশ হয়ে এসেছে, কেন কি হয়েছে? কথাটা বলতে বলতে নীল রুমের দরজা খুলে দিল, আর তার মা ভিতরে প্রবেশ করে, সঙ্গে একজন অল্প বয়সী রমণী। তাকে দেখেই নীল বলে ওঠে, কি ব্যাপার, এতদিন আমি বিয়ে করতে চাইছিলাম আর তোমরা আমাকে বিয়ে করাতে চাইলে না, আর এখন গতকাল একটা বিয়ে করে নিয়ে আসলাম, আজকে আবার এক সুন্দরী রমণীকে আমার সামনে দাঁড় করাচ্ছ কেন বলো তো? তুই জীবনেও মানুষ ছবি বলে আমার মনে হয় না। এটা পার্লারের মেয়ে, তোর বাবা ওকে আসতে বলেছিল। ও, আমি বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্ন হলো পার্লারের মেয়ে আমাদের বাড়িতে কেন? সে এখানে থাকবে নাকি? নীলের এমন পাগলামি কথায় তার মা প্রচন্ড ক্ষেপে গিয়ে বলতে থাকে, এইটা আমাদের বাড়ি নাকি অনাথ আশ্রম যে এখানে রাস্তার মানুষকে তুলে এনে জায়গা দেওয়া হবে? আমি যতদূর জানতাম এটা আমাদের বাড়ি, কিন্তু তোমরা যে অনাথ আশ্রম বানাতে চাইছো সেটা তোমার জানা ছিল না। যাই হোক, আর কিছু বলবে? আমি তোকে বলবো না, বৌমাকে বলতে এসেছি, সর আমার সামনে থেকে। এই কথাটা বলে নীলের মা নীলকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নীলার কাছে চলে যায়, আর তারপর তিনি নীলাকে বলতে থাকেন, বৌমা, তোমার শ্বশুরমশাই এই
মেয়েটাকে পার্লার থেকে বুকিং করে রেখেছিল তোমাদের বৌভাতের অনুষ্ঠানে তোমাকে সাজাবে বলে। মেয়েটা চলে এসেছে, তুমি রেডি তো? হ্যাঁ মা, আমি একদম রেডি। এই তো ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা মা, সকালবেলা তো আমি ঘুম থেকে উঠতে পারিনি। আপনারা সবাই সকালে নাস্তা করেছিলেন তো? আরে তুমি তো বড় স্বার্থপর, আমি তোমাকে এত কষ্ট করে নাস্তা খাইয়ে দিলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না আমি নাস্তা খেয়েছি কি না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আর কখনোই আমি কারোর কথা জিজ্ঞেস করব না। এখন তুমি রুম থেকে বের হও। আরে বউ, তুমি এভাবে কথা বলছো কেন? আমি কেন রুম থেকে বের হব? তুমি দেখতে পাচ্ছ তো পার্লার থেকে মেয়েটা আমাকে সাজাতে এসেছে। তুমি যদি রুম থেকে বের না হও তাহলে মেয়েটা তার কাজ শুরু করবে কিভাবে? না বাবা, আমি রুম থেকে উত্তর বের হতে পারবো না। আমি রুম থেকে চলে গেলে মেয়েটা তোমাকে কিভাবে না কিভাবে সাজিয়ে দিয়ে চলে যাবে, আর তখন বন্ধুদের সামনে আমার মান সম্মান থাকবে না। তাই আমি তোমার সামনে বসে থেকে সবকিছু দেখবো। তখনই নীলের বাবা সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে মুখ ভেঙচি দিয়ে বলে, না, সেটা হবে না। এই মেয়েটা যথেষ্ট স্বনামধন্য একটা পার্লারে চাকরি করে, আর আমি তার রিভিউ দেখে কন্ট্যাক্ট করেছি। কিন্তু বাবা, তাই বলে আমি বউকে রুমে একা রেখে বাইরে চলে যাব? তুই যাবি নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব? সেটা হলে তুই খুশি হবি? তোমরা আমার সঙ্গে কেন এরকমটা করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা আমার বাড়ি, আমার রুম, আর তোমরা এখানেই আমাকে হুমকি দিচ্ছ। এতক্ষণ তো শুধু মুখে বলেছি, আর তুই যদি এখন আমাদের কথা না শুনিস তাহলে হয়তো হাত চালাতেও বাধ্য হব। না বাবা, তোমরা দয়া করে এরকম কিছু করো না, তাহলে বউয়ের সামনে মান ইজ্জত বলতে আর কোনো কিছুই থাকবে না। তাহলে রুম থেকে বের হও বলছি। তখন নীল আর কোনো উপায়ান্তর না দেখে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। অপরদিকে তার মা ও বাবা পার্লারের মেয়েকে কিভাবে সাজিয়ে দিতে হবে সেটা বুঝিয়ে দিয়ে রুম থেকে চলে যায়। এদিকে ছাদে বসে বসে নিজের মাথায় যত উদ্ভট বুদ্ধি চিন্তা আসছে। যদি ভালো মেয়ের সাজানো তার পছন্দ না হয় তাহলে সে নিজেই তার বউকে সাজিয়ে নেবে। আরও বেলা বেলা বেলা। এদিকে দেখতে দেখতে তার বউয়ের সাজ কমপ্লিট হয়ে যায় আর পার্লারের মেয়েটা নীলের মায়ের কাছ থেকে পেমেন্ট নিয়ে চলে যায়। আর তখন তার মা তাকে ডাকতে আসে। এই নীল, এবার রুমে গিয়ে দেখ তো তোর বইয়ের সাজ পছন্দ হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কথাটা বলতে বলতে নীল রুমে প্রবেশ করে এবং রুমে ঢুকেই তো সে একদম শিহরিত। সে যেন নিজের বউকে চিনতেই পারছে না, তাই চিৎকার করে বলে ওঠে, এই মেয়েকে তুমি আর এখানে আসলে কিভাবে? এই তুমি পাগল হয়ে গেলে নাকি? আমাকেই চিনতে পারছো না? আমি তোমার বউ নীলা। তুমি নীলা? ও আচ্ছা, যাই হোক, আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছি। আসলে তুমি তো এমনিতেই অনেক সুন্দরী, মেকআপ করার পর আর তোমাকে চেনাই যাচ্ছিল না। এখন তুমি একটু চট করে রেডি হয়ে নাও দেখি, এইদিকে তো রিসেপশনের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমার আবার রেডি হতে এত সময় লাগে না। কথাটা বলতে বলতে নীল আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে পরে নিল আর সেই সঙ্গে হাতে একটা ঘড়ি আর একটু পারফিউম লাগিয়ে দিল। সেই সঙ্গে একটু চুলটাকে সেট করে নিল আর তারপর নীলার দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো তো আমায় কেমন লাগছে। মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। এদিকে দেখতে দেখতে রিসেপশনের সময় হয়ে এসেছে। নীল এবং নীলা দুজনে রিসেপশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত। আর তখনই নীলার একমাত্র ছোট বোন নিশি এসে সেখানে উপস্থিত হয় আর তাদের দুজনকে একসঙ্গে দেখেই বলে ওঠে, মাশাআল্লাহ, একদম পারফেক্ট জুটি। আল্লাহ তাআলা তোমাদের দুজনকে সৃষ্টি করেছিলেন হয়তো। এ আমার সংসারে নজর দিবি না বলে দিলাম। আরে আমি তোমার ছোট বোন, আমি কি তোমার সতীন নাকি যে তোমার সংসারে নজর দিতে যাব? একদম চিন্তা করো না দুলা ভাই, কিন্তু তোমায় বড্ড ভালোবাসে। যাই হোক, নিচে চলো, সবাই চলে এসেছে, তোমাদের জন্য ওয়েট করছে। অতঃপর নিশি তাদের দুজনকে অনুষ্ঠানে চলে যায়। দেখতে দেখতে নীলের সকল বন্ধু বান্ধব সেখানে চলে আসে আর নীল তাদের সবার সঙ্গে নীলাকে পরিচয় করিয়ে দিতে থাকে। দোস্ত, ভাবে কিন্তু আসলেই মাশাল্লাহ অনেক সুন্দরী। এই দেখ, তোদেরকে আগেই বলে দিয়েছি, যাই কিছু করিস না কেন আমার বউয়ের দিকে কিন্তু একদম নজর দিবি না, তাহলে কিন্তু তোদের কপালে খারাপ আছে বলে দিলাম। আরে বাল, তোর সঙ্গে কোনো কথাই বলা যায় না। আমাদের ঘরেও তো বউ আছে, তোর বউয়ের সাথে একটিস বিশেষ করতে গেলে আমাদের কপালে যে কতটুকু খারাপ হবে সেটা তো তুই ভাবতেও পারিস না। আচ্ছা যাই হোক, শোন, যেটা তোদের বলতে চাই, আমি তাদের বিয়েতে দাওয়াত খেতে খেতে তোদের কাছে ঋণী হয়ে গেছি। তোদের আজ যার
যেরকম ইচ্ছা হয় সেরকম খেয়ে যাবি কিন্তু। সেটা আর তোকে কষ্ট করে বলতে হবে না দোস্ত, সেই ব্যাপারে আমি একদম অ্যালার্ট। আর তুই তো খুব ভালো করেই জানিস যে আমি মোটামুটি ভালোই খেতে পারি। হ্যাঁ, সেটার বলতে। যাই হোক, আমার বউটা একা একা দাঁড়িয়ে আছে, আমি আমার বউয়ের কাছে যাই। এই কথাটা বলে নিলয়কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সেখান থেকে সোজা নীলার কাছে চলে আসে আর নীলার পাশে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, অনেকক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছো? আমায় মিস করছিলে নাকি? আচ্ছা, তোমার কি এইসব ছাড়া আর কোনো কথা নেই নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, সারাক্ষণ শুধু এইসব ফাজলামো মার্কা কথাবার্তা। আরে ফাইজলামো আমি কখন করলাম? আমি তো অনেকক্ষণ ধরে তোমার পাশে নেই, তাই বলছিলাম তুমি আমাকে মিস করছিলে কিনা। তখনই পাশ দিয়ে নীলার ছোট বোন হেঁটে যাচ্ছিল। তাদের এরকম কথাবার্তা শুনে এসে বলে, কি ব্যাপার দুলা ভাই, বউকে চোখে হারাচ্ছেন নাকি? হ্যাঁ, সে আর বলতে, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার একটা মাত্র বউ। বউকে যদি চোখে না হারাই তাহলে কাকে চোখে হারাবো তুমি বলো? তাহলে একটা কাজ করুন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছেন? বউকে নিয়ে রুমে চলে যান আর দুজন পার্সোনাল টাইম কাটান। তখনই নীলা নিশির মাথায় একটা থাপ্পড় মেরে বলতে থাকে, এই, তোদের দুটোর মাথায় কি শয়তানি বুদ্ধি ছাড়া আর কোনো কিছুই নেই নাকি রে? আরে আমি আবার কি করলাম? তুমি আমাকে মারলে কেন? দুলা ভাই বলছিল তাই তো বললাম। দেখতে পাচ্ছি সেখানে কত মানুষজন, আর এখানে তোদের এইসব কথাবার্তা বলতে একদমই লজ্জা করে না নাকি? যাক বাবা, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়াচ্ছি না, কারণ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়ার মতো কোনো ইচ্ছে আমার নেই। বলে নিশি সেখান থেকে কেটে পড়ে আর নীল নীলার পাশে দাঁড়িয়ে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে, যেটা দেখে নীলা একসময় অনেক বিরক্ত হয়ে নীলকে বলে, তুমি যদি এখন তোমার মুখটা বন্ধ না রাখো তাহলে কিন্তু আমি বাবা মায়ের সঙ্গে এখান থেকে বাড়িতে চলে যাব বলে দিলাম। আরে বউ, এসব তুমি কি বলছো? তুমি চলে যাবে মানে? বাড়ি তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আর আমি বলতে পারবো না। লক্ষ্মী বউ আমার এমন কথা বলে না, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তাহলে তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তখন নীলার কথায় নীল তাই করতে শুরু করে, সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কোনো কথাই বলে না। এভাবে দেখতে দেখতে তাদের রিসেপশনের অনুষ্ঠান শেষ হয়। সবাই অনেক আনন্দ উল্লাস করে। এদিকে নীলার বাবার বাড়ি থেকে যারা এসেছিল তাদের এইবার বিদায় নেওয়ার পালাও। তখনই তার ছোট বোন নিশি এসে সেখানে উপস্থিত হয় আর বলে, দুলা ভাই আমরা তো চলে যাচ্ছি, আমার একমাত্র বোনের যত্ন নিতে পারবেন তো, নাকি আমাদের সঙ্গে নিয়ে চলে যাব? আরে যত্ন নিতে পারবো মানে 100 বার পারবো, এইসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। হ্যাঁ, সাবধানে যাস। আর তোর এই ফাজিল মার্কা দুলা ভাইয়ের সঙ্গে যত কথা কম বলবি আমি ততই খুশি হব। তখন নিশি আর কোনো কথা না বলে একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর নীল তখনই নীলাকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি আমার একমাত্র শালিকাকে আমার সঙ্গে কথা বলতে মানা করলে কেন? কারণ আমি চাই না দুটো শয়তানের হাড্ডি একসাথে কোনো কাজ করুক। তার মানে তুমি আমাকে শয়তান বলছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না, তোমার যা ইচ্ছে হয়। তারপর নীল আর কোনো কথা বলেনি। সব মেহমান চলে যাওয়ার পর নীল আর নীলা তাদের রুমে চলে আসে। আর ড্রেস চেঞ্জ করে নীলা যেই না বিছানার উপর বসতে যাবে তখনই নীল বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তখন তো খেতে পারলে না ঠিক করে। না, এখন আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তাছাড়া এখন যদি আমি খাবার খাই তাহলে তো একটু পর তোমার সঙ্গে রোম্যান্স করতে পারবো না, শরীর ভারী হয়ে যাবে। তখন নীল বলতে থাকে, এখন যদি সে তার বউয়ের সঙ্গে রোমান্স করতে না পারে তাহলে ভোর রাত্রে করবে, নয়তো সকালে, কিন্তু তাই বলে আর বউ না খেয়ে থাকবে এটা তো সে মেনে নিতে পারবে না। তাই সে তার বউয়ের কোনো কথা উপেক্ষা না করে নিচে চলে যায় আর সেখান থেকে খাবার নিয়ে চলে আসে। রুমে এসে দরজাটা লক করে খাবারটা মেখে নীলার মুখের সামনে ধরে বলে, এই নাও লক্ষ্মী বউ, আমার খাবারটা খেয়ে নাও, তা না হলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে তো বললাম আমি এখন খাবো না, তারপরও তুমি কেন খাবার নিতে গেলে? আরে বাবা, তখন আমি দেখলাম তুমি খাবারটা ঠিক মতো খেতে পারোনি, আমার বন্ধুরা আশপাশ থেকে সবাই ফাইজলামো করছিল, তাই এখন তুমি আর না করো না, খাবারটা খেয়ে নাও। তখন নীলা নিরুপায় হয়ে খাবারটা খেয়ে নেয়, কারণ সে খুব ভালো করে জানে এখন যদি সে না বলে তাহলে নীল তার কোনো কথাই শুনবে না। সে জোর করে হলেও নীলাকে খাবারটা খাইয়ে দেবে। খাওয়া দাওয়া শেষ হলে দুজন ঘুমিয়ে পড়ে।
এরপর চলে গেল প্রায় 1 সপ্তাহ মতো। ইতিমধ্যে নীল বাড়িতেই রয়েছে। অফিস বা অন্য কোনো কাজের ক্ষেত্রে থাকে তেমন দেখা যায়নি। গতকাল রাত্রে যখন সবাই মিলে একসাথে রাতের খাবার খাচ্ছিল, তখন তার বাবা বলে, বিয়ে তো করেছে 1 সপ্তাহের বেশি হয়ে গেল। এতদিন তো বাড়িতেই ছিল, তাই বলেছিলাম আগামীকাল থেকে যদি অফিসে জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। কথাটা বলে রাতের খাওয়া শেষ করে নীল রুমে চলে আসে। আর পরের দিন সকাল হতে না হতেই সে নীলাকে ডাকতে শুরু করে। নীলা, এই নীলা, ঘুম থেকে উঠো, অফিসে যেতে হবে। অফিসে যেতে হবে না, যাও তো। এখানে আমাকে বলবার কি আছে? তোমাকে বলবার কি আছে মানে, আমি কি একা একা অফিসে যাব নাকি? তখন নীলা একটু রেগে গিয়ে বলে, তোমার সঙ্গে কি আরো 10-5টা চাকর নিয়ে দিতে হবে নাকি? আরে বাবা, আমি সেই কথা কখন বললাম? আমি তো শুধু তোমাকে এইটুকুই বললাম যে আমি একা একা অফিসে যেতে পারবো না, তুমিও আমার সঙ্গে অফিসে যাবে। এই কথা শুনে নীলার মেজাজ একদমই খারাপ হয়ে যায়। তাই সেই নীলের সঙ্গে কথা কাটাকাটি করতে শুরু করে। আর তখনই তার শ্বশুরমশাই সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তুমি সাত সকালে এই গর্দবটার সঙ্গে কথা কাটাকাটি শুরু করেছো কেন? কি আর বলবো বাবা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি আপনার ছেলেকে এটা বলে দিয়েছেন আমাকে নিয়ে অফিসে যেতে? আমি কি এখানে অফিস করার জন্য এসেছি নাকি? তখন নীলের বাবা তার দিকে তাকিয়ে বলতে থাকে, এই গর্দবের বাচ্চা, আমি তোকে কখন বললাম বৌমাকে নিয়ে অফিসে যেতে? তুমি বলনি সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি একা একা অফিসে যাব নাকি? তাহলে তোর ইচ্ছা কি সেটাই আমাকে বল, আমি সেটাই বন্দোবস্ত করি। আমি নীলাকে সঙ্গে নিয়ে তারপর অফিসে যাব। একদম একটা চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। অফিসের কোনো স্টাফকে দেখেছিস বউ নিয়ে অফিসে এসেছে? আমাকে কোনোদিন দেখেছিস আমি তোর মাকে নিয়ে অফিসে গেছি? তখন নীল তাকে সেই সব কিছু নাকি তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু সে কোনোভাবেই বউ ছাড়া অফিসে যাবে না। তখনই নীলা তাকে ভয় দেখাতে শুরু করে, যদি অফিসে না যায় তাহলে নীলা তাকে ছেড়ে চলে যাবে। আর তাই নীল এক পর্যায়ে একরকম বাধ্য হয়ে তার বাবার সঙ্গে অফিসে যায়। কিন্তু অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘটতে শুরু করলো বিপত্তি। কিছুক্ষণ পরে তার মনে সব আজাইরা চিন্তা ভাবনার উৎপত্তি হতে শুরু করলো। তার মনে হতে থাকলো যে তার মা তার বউকে নিয়ে বাড়িতে হয়তো কাজ করাচ্ছে। তাই সে তার বাবার কাছে গিয়ে বলতে থাকে, বাবা, আমি বাড়িতে চলে যাচ্ছি, আর ডিউটি করতে পারবো না। কেন, কি হয়েছে? তুই তো একটু আগে অফিসে আসলি, এখন আবার কি হলো তোর? বাবা, আমি আমার বউকে ছাড়া একা একা থাকতে পারছি না, তাই বাড়িতে চলে যাচ্ছি। আর আমার কেন জানি না মনে হচ্ছে আমার মা হয়তো আমার বউকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে। হ্যাঁ, সে যদি বাড়ির একটু কাজ করে তাহলে কি এমন সমস্যা হবে? তাছাড়া একটা মানুষ সারাদিন বসে বসে থাকতে পারে নাকি? আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এইসব কথা তোমাকে বলে কোনো লাভ হবে না, যা করার আমাকেই করতে হবে। কথাটা বলে নীল আর এক মুহূর্ত দেরি না করে সোজা অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে। আর বাসায় এসে দেখতে পায় নীলা রান্নাঘরে তার শাশুড়ি মাকে রান্নার কাজে একটু সহযোগিতা করছিল। সেটা দেখেই নীল একদম তেলে বেগুনে জ্বলে গিয়ে বলতে শুরু করে, এই নীলা, তোমার কত বড় সাহস! তোমাকে আমি কতবার বলেছিলাম রুম থেকে বের হবে না, কিন্তু তুমি সেটা না করে এখন রান্নাঘরে কি করছো? তোমার কি আমাকে পোল্ট্রি মুরগি মনে হয় নাকি যে সারা দিন আমি খাঁচার ভেতর বসে থাকবো? হ্যাঁ, তোমাকে সেটাই করতে হবে, তুমি বাড়ির কোনো কাজ করবে না। তোমার কষ্ট হলে সেটা আমার সহ্য হবে না। ছেলের এই কথা শুনে নীলের মা বলে, দেখলে তো আমার পাগল ছেলের কাণ্ড। তাই তো তোমাকে আগেই বলেছিলাম এখানে আসার কোনো প্রয়োজন নেই। সে যদি বাড়িতে এসে কোনোভাবে দেখতে পায় তুমি কোনো কাজ করছো, তাহলে তুল কালাম ঘটিয়ে ছাড়বে। হ্যাঁ, তোমরা আমার বউকে দিয়ে কাজ করাবে আর আমি কিছুই বলবো না, এটাই ভেবেছিলে তো? না বাবা, তোর বউকে দিয়ে আমরা কোনো কাজ করাবো না, তুই তোর বউকে নিয়ে ঘরে যা। কথাটা বলতে দেরি হলো, নীল অফিসের ব্যাগটা ছেড়ে নীলাকে কোলে তুলে নিতে দেরি হলো না। সেটা দেখে নীলা বলতে থাকে, আরে কি করছো কি তুমি? তুমি আমায় কোলে তুলে নিলে কেন? পড়ে যাবো তো। একটাও কথা বলবে না। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে রুমে নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু দরজা কেন বন্ধ করছো? আরে বাবা, অনেকক্ষণ ধরে বাইরে রয়েছি, তোমার আদর পাওয়া হয় না, তাই তোমার আদর নেব। তাই বলে এই ভর দুপুরবেলা? হ্যাঁ, আমার যখন মন চাইবে আমি তখনই আমার বউয়ের কাছ থেকে আদর নেব, এতে আমি কারোর কোনো এক্সকিউজ শুনবো না। কথাটা বলেই নীল নীলাকে নিয়ে বিছানায় চলে যায়। আর দুজনে ভালোবাসার বিনিময় করতে শুরু করে।